প্রিয় শিক্ষার্থী, আমি এখন সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা শুরু করব। সি প্রোগ্রামিংয়ের এটি প্রথম ক্লাস। যাদের সি প্রোগ্রামিং সম্পর্কে এক বিন্দুও ধারণা নেই তাদের জন্য এই ক্লাসটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার পূর্বেই প্রোগ্রাম জিনিসটা কি সে বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তোমরা হয়তো জানো যে কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ তুমি যদি কম্পিউটার দ্বারা কোনো কাজ করাইতে চাও, সেটা যে কোনো কাজ হতে পারে দুইটা সংখ্যার যোগফল, হতে পারে কোনো লেখালেখির কাজ, সেটা যে কাজই হোক না কেন, সেই কাজটা করার জন্য কম্পিউটারকে কি করতে হয়, একটা নির্দেশনা দিতে হয় যে কম্পিউটার তুমি এইভাবে কাজ করো, তাহলে কম্পিউটার সেই নির্দেশনা অনুসারে কাজ করতে পারে। এখন কম্পিউটারকে নির্দেশনা দিতে হলে কম্পিউটারকে কিন্তু কম্পিউটারের যে নিজের ভাষা আছে, যে ভাষাগুলো বুঝতে পারে, সেই ভাষাতেই কম্পিউটারকে নির্দেশনা দিতে হয়। এখন আমাদের শিখার বিষয় হচ্ছে কম্পিউটারকে কিভাবে নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনাটাই মূলত হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ আমি একটু গুছিয়ে প্রোগ্রামের সংজ্ঞাটা একটু বলি যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধান করার জন্য একগুচ্ছ নির্দেশমালার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। এখন কম্পিউটার বিভিন্ন ভাষা বুঝতে পারে, যেমন সি প্রোগ্রাম, তারপরে তোমার প্যাসকেল, পাইথন, জাভা স্ক্রিপ্ট, এরকম বেশ কিছু ভাষা আছে যেগুলো কম্পিউটার বুঝতে পারে। তাহলে কম্পিউটারকে সেই কম্পিউটার যে ভাষা বুঝবে সেই ভাষায় নির্দেশনা দিতে হবে। অর্থাৎ আমি কিন্তু সংজ্ঞার মধ্যে বললাম যে একগুচ্ছ নির্দেশমালার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। তো যেহেতু আমাদের বইয়ে শুধুমাত্র সি প্রোগ্রামিংটা আছে, আমরা সি প্রোগ্রামিং সম্পর্কেই আলোচনা করব। একগুচ্ছ নির্দেশমালাটা কেমন? এই যে আমি এখানে একগুচ্ছ নির্দেশমালা লিখে রেখেছি, এই যে নির্দেশনাটা এখানে লেখা আছে, এই নির্দেশনাটা কম্পিউটার কিন্তু বুঝতে পারে। এটা সি ভাষায় এই প্রোগ্রামটা লেখা। এই প্রোগ্রামটা হচ্ছে কম্পিউটারের সাহায্যে কীভাবে দুইটি সংখ্যা যোগ করানো যেতে পারে তার নির্দেশনা। আর নির্দেশনা তো কথাটা বলি আবার, যে নির্দেশনাটা দেওয়া হয় কিন্তু দুইভাবে মূলত। একটা হচ্ছে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয়, আর একটা ব্যবহারকারী কিভাবে এই প্রোগ্রামটা ব্যবহার করবে, ব্যবহারকারীর জন্য একটা নির্দেশনা থাকে। ব্যবহারকারী আবার কে এখানে? ব্যবহারকারী হচ্ছে যে তুমি এই যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে প্রোগ্রামটা তুমি তৈরি করলে, এই প্রোগ্রামটা তৈরি করে তো শুধু তুমি ইউজ করবে না। এটা এইরকম প্রোগ্রাম বা এটা তো সিম্পল একটা প্রোগ্রাম, আরও বড় যখন প্রোগ্রাম তুমি যখন তৈরি করবে, তখন সেই প্রোগ্রামটা তো তুমি বাইরে সেল করবে বা বিক্রি করবে, বা অন্যান্য মানুষজনই এই প্রোগ্রামটা ব্যবহার করে এই প্রোগ্রাম দ্বারা কোনো কাজ করবে। তখন যারা এই প্রোগ্রামটা ব্যবহার করবে তারা হবে ব্যবহারকারী। এই যে ব্যবহারকারী একটা প্রোগ্রামকে কিভাবে সহজেই ব্যবহার করতে পারে, সেই ব্যবহারকারীর জন্য একটা নির্দেশনা থাকে যে ভাই তুমি এইভাবে এই প্রোগ্রামটা ইউজ করলে তুমি দুইটি সংখ্যা যোগ করতে পারবে বা দুইটি সংখ্যা গুণন করতে পারবে, এরকম। অর্থাৎ তাহলে এখানে নির্দেশনা হচ্ছে মূলত দুই ধরনের হচ্ছে। একটা কম্পিউটার কিভাবে কাজ করবে, কম্পিউটারের জন্য নির্দেশনা, আর একটা ব্যবহারকারী কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করবে। এই যে প্রোগ্রাম মানে সফটওয়্যার, এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করবে তার জন্য আলাদা একটা নির্দেশনা থাকবে। তাহলে চলো আমরা সেই নির্দেশনাটা কিভাবে দিতে হয় সে বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। আমি যেখানে প্রোগ্রামটা লিখে রেখেছি, এই প্রোগ্রামটা কিন্তু আমি কি বললাম যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম। অর্থাৎ এই সফটওয়্যারটা ব্যবহার করে শুধুমাত্র দুইটি সংখ্যা যোগ করা যেতে পারে। এইখানে দেখো কিছু কথা আমি এখানে এখন আপাতত হিডেন করে যাব, সমস্ত ব্যাখ্যা এখানে দিব না, তাহলে তোমাদের সমস্যাগুলো বোঝানো বা প্রোগ্রামটার একটা প্রাথমিক ধারণা পেতে কষ্ট হবে। আমি তোমাকে প্রথম কিছু বেসিক কথা বলে যাই। যেমন দেখো, এই যে এখানে হ্যাশ ইনক্লুড std.h মেইন সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এইখান থেকে এই পর্যন্ত, যে হ্যাশ থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, আর এই যে এইখানে রিটার্ন জিরোর পরে সেকেন্ড ব্র্যাকেট, এইটা যখনই তুমি একটা সি প্রোগ্রামিংয়ে একটা নির্দেশনা লিখতে যাবে, তখন শুরুতেই তোমার এই কথাটুক, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আর এই রিটার্ন জিরো থেকে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং পর্যন্ত, এইটুক অলওয়েজ লিখতেই হবে। HTML এর কথা কি মনে আছে তোমাদের? HTML এ যেমন একদম শুরুতে ওই যে HTML হেড, টাইটেল, বডি, তারপর লাস্টে বডি ক্লোজ, HTML ক্লোজ, এটা যেমন প্রত্যেকটা HTML কোডের মধ্যে আমরা লিখেছিলাম, ঠিক সেই একইভাবে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আর এই রিটার্ন জিরো পর্যন্ত অলওয়েজ লিখতে হবে সব সময়।
এটা কেন লিখতে হবে এর কাজকে এটা আমি পরে ব্যাখ্যা করব। হ্যাঁ, এইটুক লেখার পরে মেইন যে কাজ, মেইন যে নির্দেশনা কিন্তু এই পর্যন্ত, এই যে প্রিন্টএফ পর্যন্ত। আইএনটি ইন্ট, ইন্টেজার, ইন্টেজার শব্দ থেকে আইন্ট শব্দটা আসছে, ইন্ট থেকে এই প্রিন্টএফ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে মেইন নির্দেশনাটা। হ্যাঁ, তো এখন এইখানে কি লিখলাম বা কোন অংশের কি কাজ, কেন লিখব, সেটাই আমাদের একটু ডিটেইলসে বুঝতে হবে। এখানে অবশ্যই তোমাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে সি প্রোগ্রামিং সম্পর্কে কিন্তু আমি তোমাকে একটা স্পষ্ট ধারণা দাঁড় করাতে পারবো। এই জন্য একটু ধৈর্য সহকারে এখানে বিষয়টা খেয়াল করো। দেখো, আমি প্রথমে যে নির্দেশনাটা, প্রথমে যে লাইনটা লিখলাম, এর কাজটা কি দেখো। এখানে আইএনটি, ইন্ট, ইন্ট মানে ইন্টেজার, ইন্টেজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কেন লিখব, কী জন্যে, এটার কাজকে, এটাও ব্যাখ্যা পরে করব। এটাকে বলা হয় মূলত ডেটা টাইপ, অর্থাৎ আমার প্রোগ্রামে কী ধরনের তথ্য ব্যবহার করা হবে সেটার জন্য এইটা একটা নির্দেশনা। এটা সম্পর্কে আমি আরও ডিটেলস আলোচনা করব পরে। এখন আপাতত তুমি ধরে নাও যে এখানে আইএনটি শব্দটা লিখতে হবে। এটা হচ্ছে ডেটা টাইপ, শব্দটা মনে রাখো, কি বললাম, ডেটা টাইপ। আচ্ছা, তারপরেই এ বি এস তিনটা শব্দ ব্যবহার করলাম। এই এ কমা বি কমা এস সেমিকোলন, একটা লাইন যখনই শেষ হয়, প্রত্যেক লাইনের শেষে দেখো আমি কিন্তু একটা করে সেমিকোলন ইউজ করছি। প্রত্যেক লাইনের শেষে যখনই একটা লাইন শেষ হবে তখন তাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এটা সি প্রোগ্রামিংয়ের রুলস। তুমি যখনই আইএনটি এখানে এ বি এস বা এক্স ওয়াই জেড বা নাম্বার 1 নাম্বার 2 যোগফল এরকম যে কোনো শব্দ ব্যবহার করতে পারো এখানে। তা আমি শর্টকাটে এ বি এস এই তিনটা শব্দ ব্যবহার করলাম। এই তিনটা শব্দ ব্যবহার করলে কি হবে, কম্পিউটার মেমোরিতে, কম্পিউটার যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডে, মেমোরির মধ্যে এ বি এস নামে তিনটা জায়গা তৈরি করে নিবে। অর্থাৎ মেমোরি, কম্পিউটার মেমোরি তো বিশাল একটা জায়গা, অনেকগুলা ঘর, মানে ওইখানে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য অনেকগুলো ঘর থাকে। সেইখান থেকে কি করবে কম্পিউটার, তিনটা ঘরের নাম এ বি এস, এই নামে তিনটা ঘরের নাম সে সিলেক্ট করবে নিজে থেকে, কম্পিউটার নিজে থেকেই। এই আমি যখন এখানে বলবো ইন্ট এ বি এস, তখনই সাথে সাথে কম্পিউটার কি করবে, তার মেমোরিতে এ বি এস নামে তিনটা জায়গা সে তৈরি করে ফেলবে। কেন তৈরি করবে আর এটার কাজে কি, আমি এই যে সমস্যাটার শুরুতেই বললাম যে আমার সমস্যাটা কি, দুইটি সংখ্যার যোগফল বের করা। এটা হচ্ছে আমার সমস্যা, বা এটার এই উদ্দেশ্যে আমার প্রোগ্রামটা তৈরি করা। তো এখন এইখানে আমি কি করছি, দুইটা সংখ্যা কিন্তু আমি যোগ করছি। এখন কম্পিউটারকে যখন আমি দুইটা সংখ্যা যোগ করার জন্য, কম্পিউটারকে যখন সংখ্যা দুইটা দেব, কম্পিউটারকে তো সেই সংখ্যা দুইটা তো মনে রাখতে হবে। অর্থাৎ কম্পিউটারে তার ব্রেন নেই যে অটোমেটিক, আমাদের মানুষ যেমন আমরা দুইটা সংখ্যা শুনলাম যে ভাই 2 আর 5 যোগ করো, আমার কিন্তু 2 আর 5 আমি মনে রাখলাম, অর্থাৎ আমার ব্রেন সেটা কিন্তু কী করলো, 2 আর 5কে মনে রাখলো। কম্পিউটারে তো সেরকম ব্রেন নেই, মনে রাখার ব্যবস্থা নেই। মনে রাখার ব্যবস্থাই হচ্ছে মেমোরি, কম্পিউটারকেও তো মনে রাখতে হবে। দুইটা সংখ্যা যোগ করতে বললে কম্পিউটারকেও সেটা মনে রাখতে হবে। এই জন্য কম্পিউটার কি করে, ওই সংখ্যা দুইটা মেমোরিতে সেভ করে রাখার জন্য এই যে এ আর বি নামে আমি বলে দিলাম, আমি এ আর বি নামের দুইটা ঘর তৈরি করতে বললাম কম্পিউটারকে। কম্পিউটার কী করলো, এ আর বি নামে দুইটা ঘর তৈরি করলো। সেই ঘর দুইটাতে আমি যে দুইটা সংখ্যা যোগ করার জন্য দিব, সেই সংখ্যা দুইটা এখানে সেভ করে রাখবে। এই হচ্ছে উদ্দেশ্য। তোমাদের কিন্তু এটা আঁকায় দেখাতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে বললাম যে এই লাইনটা কেন লিখব, যে ইন্টিজার এ বি এস, অর্থাৎ এ আর বি হচ্ছে কম্পিউটার কাছে যে দুইটা সংখ্যা দিব সেই সংখ্যা দুইটা মনে রাখার জন্য। আর এস নামের যে ঘরটা তৈরি করতে বললাম কম্পিউটারকে, কম্পিউটার কি করবে, এই এস নামের ঘরে এ আর বি ঘরে যে দুইটা সংখ্যা সেভ করে রাখছে সেই সংখ্যা দুইটা যোগ করে যে যোগফলটা বের হবে সেই যোগফলটাও তাকে মনে রাখতে হবে। এই জন্য যোগফলটা মনে রাখার জন্য এস নামের একটা ঘর তৈরি করতে বললাম কম্পিউটারকে। এই হচ্ছে উদ্দেশ্য এই লাইনটার। অর্থাৎ এই লাইনটার উদ্দেশ্য আমি আবার ক্লিয়ার করে বলি, এইখানে যে নাম তুমি বলবা সেই নামে কম্পিউটার মেমোরিতে ঘর তৈরি করবে। এখন আমার ঘর দরকার এখানে তিনটা, অর্থাৎ তিনটা ডেটা কম্পিউটারকে মনে রাখতে হবে। কি কি, এই যে দুইটা সংখ্যা আমি যোগ করতে বলবো সেই দুইটা সংখ্যা মনে রাখার জন্য দুইটা ঘর, আর দুইটা সংখ্যা যোগ করার পরে যে যোগফলটা বের হবে সেই যোগফলটা বের করার জন্য, মনে রাখার জন্য আর একটা ঘর। এই জন্য আমি তিনটা ঘর তৈরি করতে বললাম তিন নামে, এ বি এস। এখন এ বি এস যে লিখতে হবে এমনটা না, এখানে লিখতে পারতাম যে নাম্বার 1 নাম্বার 2,
অর্থাৎ দুইটা সংখ্যার জন্য নাম্বার 1 নাম্বার 2, আর এখানে সামেশন কথাটা লিখে দিতে পারতাম। সামেশন মানে হচ্ছে যোগফল, যোগফল মনে রাখার জন্য আলাদা একটা ঘর। কথা কি ক্লিয়ার? এই লাইনটা কিন্তু বোঝা খুব জরুরি। এটাকে বলা হয় চলক। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে চলক। এই চলক ঘোষণা করা, চলক ঘোষণা করা কথাটা আবার বললাম কেন? এই যে এখানে লিখে দেওয়া মানে এটাকে বলা হচ্ছে ঘোষণা করা বা বলে দেওয়া কম্পিউটারকে যে এই নামে ঘর তৈরি করো। এই চলক ঘোষণাটা করার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাতেই তোমরা অনেক ভুল করে থাকো। তাহলে বোঝা গেল এই লাইনটার অর্থ। আচ্ছা, ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছ। এখন আমার মেমোরিতে জায়গা তৈরি করা হয়ে গেল। এই নির্দেশনাটা কম্পিউটার পড়ে ফেললো। এই নির্দেশনাটা পড়ার পরে এখন এই লাইনটা এই নির্দেশনার কাছে আসবে কম্পিউটার। এই নির্দেশনা পাওয়ার পরে এই নির্দেশনা অনুসারে কাজ তৈরি করে ফেললো, করার পরে এই লাইনটার কাছে আসবে। এখন এইখানে কি লেখা আছে? কম্পিউটার এই নির্দেশনাটা পড়বে। এখানে লেখা আছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ এই শব্দটার কাজ হচ্ছে মনিটরের পর্দায় কিছু দেখানো। যখনই কম্পিউটার প্রিন্ট এফ শব্দ পাবে তখনই সে মনিটরের পর্দায় কিছু দেখাবে। কি দেখাবে? এই যে ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন ওপেন, ডাবল কোটেশন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখে দিবা সেটাই কম্পিউটার কী করবে? মনিটরের পর্দায় দেখাবে। ধরো এটা যদি আমার মনিটর হয়, মনিটরের পর্দায় এই লেখাটা দেখাবে। এখন এই লেখাটা কেন আমি লিখলাম? এই লেখাটা কেন আমি মনিটরের পর্দায় দেখাতে চাচ্ছি? এই লেখাটা দেখাতে চাচ্ছি যে এই লেখাটাই কিন্তু ওই যে ব্যবহারকারীর প্রতি নির্দেশনা। আমি যে সফটওয়্যারটা তৈরি করছি, এই সফটওয়্যারটা যে ব্যবহার করবে তাকেও তো বুঝতে হবে যে আমি দুইটা সংখ্যা কিভাবে যোগ করব এই সফটওয়্যারটা ব্যবহার করে। তার জন্য তো একটা নির্দেশনা থাকতে হবে। সে যেন এই লেখাটা দেখে বুঝতে পারে। এই যে এখানে কি লিখে রেখেছি, ইন্টার ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যা প্রবেশ করান। তার মানে কিন্তু এখন ব্যবহারকারী বুঝে গেল যে আচ্ছা আমার এখন যোগ করার জন্য প্রথম সংখ্যাটা কম্পিউটারের কাছে দিতে হবে, প্রথম সংখ্যাটা। তার মানে এই নির্দেশনাটা ছিল ব্যবহারকারীর জন্য। এই যে ডাবল কোটেশনের মধ্যে যতটুকু লিখছি এইটুক। আর এই প্রিন্টএফ এটা ছিল কম্পিউটারের জন্য নির্দেশনা। কম্পিউটারের জন্য কি নির্দেশনা? এটা যে এই প্রিন্টএফ পাওয়া মাত্রই কম্পিউটারের প্রতি একটা নির্দেশনা যাবে যে তুমি মনিটরের পর্দায় কিছু দেখাও। কি দেখাবে? আমি এখানে যা লিখে দেবো সেটাই দেখাও তুমি। কম্পিউটার ঠিক সেই কাজটাই করলো, এখানে লেখাটা দেখাই দিল। আবার এই লেখাটা দেখে ব্যবহারকারী বুঝে গেল যে ও আচ্ছা এখন তো প্রথম সংখ্যা প্রবেশ করাতে হবে। আচ্ছা, নির্দেশনা আসলো। এখন প্রথম সংখ্যা ব্যবহারকারী কি করবে? কিবোর্ড থেকেই তো সংখ্যাটা দিবে। কিবোর্ড থেকে হয়তো সে 2 আর 5 যোগ করাবে। সাপোজ ব্যবহারকারীর টার্গেট যে 2 আর 5 যোগ করাবো, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 2। তাহলে সেই 2 তো কিবোর্ড থেকে সে চাপবে। যখন কিবোর্ড থেকে 2 অক্ষরের উপর চাপ দিবে, 2 সংখ্যার উপর যখন চাপবে, তখন সেই কিবোর্ড থেকে 2 সংখ্যাটা কম্পিউটারের মেমোরিতে এসে তো সেভ হতে হবে, তাই না? প্রথম মেমোরিতে তো সেভ হতে হবে, না হলে তো কম্পিউটার মনে রাখতে পারবে না। ডেটা পাবে, কম্পিউটার তো নিজে থেকে সংখ্যা বের করে নিজেই যোগ করে দিবে না, ব্যবহারকারী যা দিবে সেটাই। তা ব্যবহারকারী কিবোর্ড থেকে 2 সংখ্যার উপর চাপ দিল। এখন সেই কিবোর্ড থেকে 2 সংখ্যাটা আমার এই প্রোগ্রামের জন্য যে মেমোরিতে জায়গা তৈরি করা হলো সেইখানে ওই 2 সংখ্যাটা নিয়ে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। তো এখন আমি চাচ্ছি যে 2 সংখ্যাটা এ নামে যে ঘরটা তৈরি করলাম এই ঘরটাতে যেন সেভ হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য কিবোর্ড থেকে ডেটাটা নেয়ার জন্য আর একটা নির্দেশনা, এই যে এই লাইনটা, স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে যে ডেটা দেয়া হবে সেটাকে কিবোর্ড থেকে সংখ্যাটা তুলে নিয়ে গিয়ে মেমোরিতে সেভ করে দেওয়া হচ্ছে স্ক্যানএফের কাজ। তাহলে এখানে কিন্তু 2টা কাজ শিখলাম আমরা, মনোযোগ সহকারে ধীরে সুস্থে শোনো। প্রিন্টএফের কাজ হচ্ছে মনিটরের পর্দায় কিছু দেখানোর নির্দেশনা, আর স্ক্যানএফের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কোনো ডেটা তুলে নিয়ে গিয়ে মেমোরিতে সেভ করে রাখা হচ্ছে স্ক্যানএফের কাজ। তাহলে এই নির্দেশনাটা যখন গেল, ব্যবহারকারীতে এই নির্দেশনা পাওয়ার সাথে সাথে তো কিবোর্ডে চাপটা দিবে, আর সেই চাপটা দেওয়ার সাথে সাথে যেন সংখ্যাটা এইখানে সেভ হয়, এই জন্য এই লাইনের পরেই এই লাইনটা চলে আসলো, স্ক্যানএফ। স্ক্যানএফ লিখলেই কম্পিউটার এখন রেডি কিবোর্ড থেকে ডেটাটা নেওয়ার জন্য। এখন স্ক্যানএফের মধ্যে স্ক্যানএফ তো ডেটা নেওয়ার জন্য রেডি হলো। স্ক্যানএফ নির্দেশনা পাওয়ার জন্য দেওয়ার সাথে সাথে কম্পিউটার কী করলো? ডেটাটা নেওয়ার জন্য রেডি হলো। এখন ডেটাটা এ নামের ঘরে সংরক্ষণ করে রাখবে না বি নামের ঘরে সংরক্ষণ করে রাখবে সেটাও তো নির্দেশনা দিতে হবে, তাই না? না হলে তো কম্পিউটার আবুল তাবুল অন্য কোনো জায়গায় সংরক্ষণ করে ফেলবে। সেই নির্দেশনাটা হচ্ছে এই যে
অ্যান্ড এ বলার কারণে কি হবে, ব্যবহারকারী যখনই দুই সংখ্যার উপর চাপ দেবে সাথে সাথেই কি হবে, সেই সংখ্যাটা এ নামের ঘর, এই যে অ্যান্ড এ লেখার কারণে এ নামের ঘরে সেই সংখ্যাটা গিয়ে সেভ হবে। হ্যাঁ, কীভাবে, এই যে এইভাবে এ নামের ঘরে মেমোরিতে সেটাও সংরক্ষণ হয়ে গেল সংখ্যাটা, আবার সাথে সাথে মনিটরেও দেখাচ্ছে যে তুমি কিবোর্ড থেকে কিন্তু 2 চাপছো, 2 সংখ্যাটা এখানেও দেখাবে। হ্যাঁ, এখন স্ক্যানএপ সম্পর্কে একটু ব্যাখ্যাটা হালকা ব্যাখ্যা দিয়ে নেই। এই দেখো এখানে কীভাবে লিখছি স্ক্যানএপটা, এর ডাবল কোটেশন ওপেন, ডাবল কোটেশন ক্লোজ, ঠিক ডাবল কোটেশন যেখানে ক্লোজ হয়েছে তার ঠিক একটু ডান দিকে এসে কিন্তু নিচের দিকে একটা কমা দিতে হবে। এই কমাটা এর নিচেও থাকা যাবে না, এর বামেও থাকা যাবে না, কমাটা হবে ডাবল কোটেশনের ডান পাশে, ঠিক আছে। আর এই যে পার্সেন্টেজ ডি, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটা যখনই একটা চলকের নাম লেখা হয় তখনই সেই চলকের জন্য একটা করে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আর পার্সেন্টেজ ডি বা কেন লিখতে হবে বা অন্য কোনো অক্ষর কেন লেখা যাবে না সেটা সম্পর্কে আমি পরবর্তী প্রোগ্রামে ব্যাখ্যাটা দিব। শুধু মনে রাখো, যখনই একটা চলকের মান যখনই চলকের নাম লিখবা তখনই চলকের নামের জন্য একটা করে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি লিখতে হবে, এবং সেটা লিখতে হবে কোথায়, এই ডাবল কোটেশনের ভিতরে, এবং ডাবল কোটেশনের পরে কমা দিয়ে, আর চলকের নাম লেখার আগে শুধুমাত্র স্ক্যানএপের জন্য চলকের নাম লেখার আগে চলকের নামের পূর্বে একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। তাহলে এই স্ক্যানএপটা কি করবে, কিবোর্ড থেকে যে মানটা ইনপুট হবে সেই মানটা এ নামের ঘরে সেভ করবে। আমি যদি এখানে শুধু অ্যান্ড বি লিখে দিতাম, এদিক যা আছে হুবহু একই থাকবে, শুধু যদি এখানে বি লিখে দিতাম তাহলে এই সংখ্যাটা কিন্তু এ নামের ঘরে সেভ না হয়ে বি নামের ঘরে গিয়ে সেভ হতো। আশা করছি স্ক্যানএপের কথাটা বুঝতে পারছো। যদি ডাউট থাকে আমরা প্রোগ্রাম আরও আস্তে আস্তে আগাবো, তখন বিষয়টা ক্লিয়ার হতে থাকবে। নতুন তোমরা, এই জন্য তোমাদের কাছে বিষয়টা জটিল মনে হতে পারে, স্টেপ বাই স্টেপ আগালে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম সংখ্যাটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যোগ করার জন্য আমি দ্বিতীয় সংখ্যাটা দিব, তা ব্যবহারকারীকেও তো নির্দেশনা দিতে হবে, ভাই এখন তুমি দ্বিতীয় সংখ্যাটা প্রবেশ করাও। এজন্য আমি আবার প্রিন্টএফ বললাম, কম্পিউটার একটা নির্দেশনা পেয়ে গেল, ও আচ্ছা মনিটরের পর্দায় এখন কিছু দেখাতে হবে। কি দেখাবে, ডাবল কোটেশনের মধ্যে আমি ব্যবহারকারীর জন্য যে নির্দেশনাটা লিখে রাখলাম সেটা দেখাবে মনিটরের পর্দায়। কীভাবে, এই যে ইন্টার সেকেন্ড নাম্বার, অর্থাৎ ব্যবহারকারী এখন বুঝে গেল আচ্ছা দ্বিতীয় সংখ্যাটা এখন প্রবেশ করাতে হবে। এখন দ্বিতীয় সংখ্যা যখন সে কিবোর্ড থেকে চাপবে তখন সেই সংখ্যাটা কী করতে হবে, আবার মেমোরিতে গিয়ে নিয়ে সেভ করতে হবে। এর জন্য আবার কী করতে হবে, কিবোর্ড থেকে ডেটাটা মেমোরিতে ট্রান্সফার করার জন্য স্ক্যানএপ নামে আবার আর একটা নির্দেশনা দিতে হবে, স্ক্যানএপ। এই স্ক্যানএপ কথাটা লিখে সেই এই যে এখানে যে ফরম্যাট সেই একই ফরম্যাটে আমি আবার লিখলাম যে ডাবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ারটা, ডাবল কোটেশনের বাইরে একটা কমা, তারপরে অ্যান্ড বি, তার মানে এখন দ্বিতীয় যে সংখ্যাটা সেটা বি নামের ঘরে সেভ হবে। হ্যাঁ, তা আমি এখন কিবোর্ড থেকে যদি একটা সংখ্যা চাপি, ধরো কিবোর্ড থেকে 3 চাপলাম, তাহলে সেই 3 কি হলো, বি নামের ঘরে গিয়ে সেভ হলো, সাথে সাথে মনিটরের পর্দাও সেই সংখ্যাটা দেখাবে। তাহলে আমার সংখ্যা দুইটা কিন্তু কম্পিউটারের কাছে দেয়া হয়ে গেল। এখন কম্পিউটারকে আর একটা নির্দেশনা দিতে হবে যে তোমার কাছে যে দুইটা সংখ্যা দিলাম সেই সংখ্যা দুইটা তুমি কিভাবে যোগ করবে, সেই নির্দেশনাটা দিতে হবে। যোগ করে সেটা আবার কার মান হবে সেটাও নির্দেশনা দিতে হবে। সেই নির্দেশনাটা হচ্ছে এই লাইনটা। এখানে কীভাবে বললাম যে এস ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এখানে বলছি যে এ আর বি যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে এস এর মান, এই যে এস সমান সমান, অর্থাৎ এই দুইটা যোগ করে যা হবে সেটা হবে এস এর মান। হ্যাঁ, অর্থাৎ এ আর বি আবার কি, এখানে এ আর বি কী করে যোগ করে, এখানে অবশ্যই এ আর বি যোগ করা যাবে, কারণ এই যে এর মান হয়ে গেছে 2, কিন্তু এখানে যখনই এ ঘরটায় 2 সংখ্যাটা সেভ হলো তখনই এই এ সংখ্যাটার মান এর মান হয়ে গেল 2, অর্থাৎ এ হয়ে গেল 2, আর এখানে বিটা হয়ে গেল 3, তার মানে এইখানে এ 2 আর বি হচ্ছে 3। আবার যদি কোনো ব্যক্তি এটা 2 আর 3ই যে ইনপুট করাবে এমন তো না, এখানে হতে পারে 10, এখানে হতে পারে 20, এখানে হতে পারে 1000, এখানে হতে পারে 5000। তার মানে কি, ব্যবহারকারী যখন যে সংখ্যাটা দিচ্ছে তখন সেই সংখ্যাটাই কিন্তু এ আর বি এর মানটা হয়ে যাচ্ছে। তার মানে এ আর বি এর মান বারবার পরিবর্তন হচ্ছে। আর আমরা জানি কোনো কিছুর মান যখন বারবার পরিবর্তন হয় তখন সেটাকে বলা হচ্ছে চলক। এই জন্যই এদেরকে কিন্তু আমরা চলক বলছি, ঠিক আছে। চলক মানে এর একটা মান থাকবে এবং সেই মানটা বারবার পরিবর্তন হতে পারে।
তাহলে এখানে যখন কিবোর্ড থেকে এর মান 2 দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল 2 আর বি এর মানটা হয়ে গেল 3। তাহলে 2 আর 3 যোগ করে হবে 5, সেই 5টা হবে এস এর মান, এই যে এস সমান সমান, তাহলে এস এর মান হয়ে গেল 5। তাহলে এই এস এর মান যখন 5টা বের করে ফেলবে কম্পিউটার, তখন সেই মানটাও এই ঘরে সেভ করে ফেলবে। এস এর মান কিন্তু সেভ হয়ে গেল এখানে 5। আচ্ছা, যোগফল কিন্তু আমার বের হয়ে গেল এই নির্দেশনা অনুসারে। এখন ব্যবহারকারীকে আবার দেখাতে হবে না যে ভাই তোমার যোগফল এত, সেটা তো দেখাতে হবে। সে তো দুইটা সংখ্যা দিল, সে জানবে না তার যোগফল কত, সেটা ব্যবহারকারীকে দেখাতে হবে না। এই জন্য ব্যবহারকারীকে দেখানোর জন্যে আমি আবার প্রিন্টএফ কথাটা ব্যবহার করলাম, কারণ প্রিন্টএফ মানেই তো মনিটরে দেখাতে হবে, তাই না? প্রিন্টএফ মানেই মনিটরে দেখানো। এখন প্রিন্টএফ এইখানে কিভাবে দেখাচ্ছি, যোগফলটা কিভাবে দেখাচ্ছি, এইখানে কিন্তু একটু বোঝার আছে, ভালো করে খেয়াল করে এখানে লিখলাম কিভাবে, ডাবল কোটেশন সামেশন অর্থাৎ যোগফল সমান সমান পার্সেন্টেজ ডি, আবার ফরম্যাট স্পেসিফায়ার, হ্যাঁ, পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমা এস। এখন এখানে কি ঘটনাটা ঘটবে, এই যে এস এর মানটা এখানে বের হলো 5, তার মানে এই এস চলকটাও কিন্তু 5 হয়ে গেল, এই এস চলকটার মান 5, মনে রাখো। আর এই 5টা দেখাবে কোথায়, এই চলকের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এইটা, এই চলকটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এই পার্সেন্টেজ ডি। এই ফরম্যাট স্পেসিফায়ারটা যেখানে বসবে এই চলকটার মান ঠিক সেই জায়গায় বসবে, সেই জায়গাটাই দেখাবে। অর্থাৎ পার্সেন্টেজ ডিটা যদি এখানে লিখতে, তাহলে এই এস চলকটার মান এখানে দেখাতো, পার্সেন্টেজ ডিটা যদি তুমি এখানে লিখতে, তাহলে এস চলকটার মান এখানে দেখাতো। আর আমি দেখাতে চাচ্ছি যে এইভাবে, যে যোগফল সমান সমান 5, এইভাবে দেখাতে চাচ্ছি। এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা আমি এখানে রাখলাম, আর এই চলকটার মান এইখানটাই বসবে। তাহলে আউটপুট কেমন দেখাবে, এই যে সামেশন সমান সমান 5। তারপরে এই লাইনটা যখন শেষ হয়ে গেল, এই লাইনের কাজ আমার যোগফল যখন দেখানো শেষ হয়ে গেল, আমার প্রোগ্রামও তো শেষ, প্রোগ্রামের উদ্দেশ্য শেষ, প্রোগ্রামে আর কোনো কাজ বাকি নাই। এবং প্রোগ্রামটা শেষ করার জন্য রিটার্ন 0 কথাটা বলতে হয়। যদিও এখানে আরও কিছু শব্দ ব্যবহার করা হয়, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। রিটার্ন 0 লিখেই প্রোগ্রামটা শেষ করতে হয়, প্রোগ্রাম তখন শেষ হয়ে যায়। হ্যাঁ, এখন এইখানে আমি আরেকটু আলোচনা করি, আরেকটু কথা একটু ডিফারেন্স করে দিয়ে আলোচনাটা শেষ করেই ফেলি। দেখো, প্রিন্টএফ কিন্তু আমি দুইভাবে লিখেছি এখানে এই প্রোগ্রামটার মধ্যে। কিভাবে, এই একরকম, এই যে প্রিন্টএফ আর এই প্রিন্টএফ, এই দুইটা একই স্টাইলে লেখা আর এটা ভিন্ন স্টাইলে লেখা। এই প্রিন্টএফের মধ্যে আমরা ব্যবহারকারীর জন্য শুধুমাত্র একটা লেখা কিন্তু প্রদর্শন করছি, এই যে ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার, অর্থাৎ সাধারণ টেক্সট প্রদর্শন করিয়েছি। হ্যাঁ, কিন্তু এইখানে কি হলো, যে একটা টেক্সট অর্থাৎ একটা লেখাও আছে, সাথে একটা চলকের মানটাও বসানো হয়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো চলকের মান বসানো হয় নাই। তাহলে এইখানে একটু মনে রাখো, এটা গোলায় ফেলো না, যে ডাবল কোটেশনের মধ্যে যদি শুধু লেখা রাখি, তাহলে সেটা ডাবল কোটেশনের মধ্যে রাখলেই হচ্ছে। যে কোনো লেখা, যে কোনো টেক্সট যদি রাখি, সেটা শুধু ডাবল কোটেশনের মধ্যে লিখলেই হলো। কিন্তু যদি লেখা সহ কোনো চলকের মান দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে লেখার ফরম্যাটটা হবে এরকম, যে ডাবল কোটেশনের মধ্যে থাকবে লেখা, আর যদি কোনো চলকের মান দেখাতে চাই, সেই চলকের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা, সেই ফরম্যাট স্পেসিফায়ারটা থাকবে ডাবল কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের বাইরে যাওয়া যাবে না। এই ফরম্যাট স্পেসিফায়ার এই ডাবল কোটেশনের মধ্যেই থাকবে, আর ডাবল কোটেশনের পরই একটা কমা দিতে হবে অবশ্যই। এই কমা দিয়ে তারপর চলকের নামটা লিখতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে প্রত্যেক লাইনের শেষে একটা করে সেমিকোলন ব্যবহার করেছি, এই সেমিকোলন কিন্তু যদি কোনো ভুল হয়, কোন ধরো সব জায়গায় দিছে, একটা জায়গায় দাও নাই, তাহলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না। এই প্রোগ্রাম কিন্তু চরম আকারে কেস সেন্সিটিভ। এই প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। অর্থাৎ প্রত্যেক লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে। আবার এই যে স্ক্যানএফ লেখা, ধরো এইদিকে ডাবল কোটেশন দাও নাই, কাজ করবে না। এখানে সেমিকোলন দাও, যে কমাটা দাও নাই, কাজ করবে না। হ্যাঁ, আবার এই যে চলকের মান এখানে দেখাচ্ছি আমরা, চলকের মান প্রদর্শন যখন করাচ্ছি, তখন তুমি হয়তো ডাবল কোটেশন কমা দিছো, ফরম্যাট স্পেসিফায়ারটা দাও নাই, তাহলেও কাজ করবে না। এই যে কমাটা আবার এই ডান পাশে না দিয়ে যদি বাম পাশে দাও, তাও কাজ করবে না। তার মানে এরা, এই সি প্রোগ্রাম চরম আকারে কেস সেন্সিটিভ, এই বিষয়ে খুবই সাবধান। আবার চলকের নাম
তুমি এখানে ব্যবহার করলে যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এস, এদিকে এসে তুমি কি করলে বড় হাতের এ ব্যবহার করলে, বা এদিকে বড় হাতের এ, বা এখানে বড় হাতের বি, এদিকে দিছো ছোট হাতের বি, এদিকে দিলে বড় হাতের বি, তাহলেও সেই প্রোগ্রামটা কাজ করবে না। কারণ সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষরকে আলাদা আলাদা চলক হিসাবে ধরে নেয়। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আবার একটু কমেন্ট করে জানিও, এটা নিয়ে আমি আবার আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই, এখানে আমরা পরবর্তী প্রোগ্রামে যাওয়ার আগে তোমাদের যে নামগুলো মুখস্থ রাখা ফরজ, সেই নামগুলো একটু বলে দিই। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, রেখে নামগুলো মুখস্থ করে ফেলো, কারণ এটা নিয়ে আমি পরবর্তীতে প্রোগ্রামগুলোর মধ্যে আস্তে 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 প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। দেখো এইখানে কথাটা লিখছি কি মেইন ফাংশন, অর্থাৎ এই যে মেইনের পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যা থাকবে এটাকে বলা হবে মেইন ফাংশন। হ্যাঁ, এই জন্য এখানে মেইন কথাটা লেখা হচ্ছে, এটা দিয়ে বোঝায় এটা মেইন ফাংশন। আর এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে বলা হয় লাইব্রেরি বা হেডার ফাইল। এটা একটু মনে রাখো, এটাকে বলা হচ্ছে হেডার ফাইল। হ্যাঁ, আর এই যে চতুর্ভুজের মধ্যে মার্ক করে দেখাচ্ছি এই ABS, এদেরকে বলা হয় ভেরিয়েবল বা চলক। এইখানে প্রিন্টএফ, স্ক্যানএফ, এই যে রিটার্ন জিরো, প্রিন্টএফ, স্ক্যানএফ, অর্থাৎ যেখানে প্রিন্টএফ, স্ক্যানএফ আর রিটার্ন জিরো, এই যে তিন ধরনের শব্দ আছে, এই তিন ধরনের শব্দকে বলা হয় লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মনে রাখা ফরজ, এটা লাইব্রেরি ফাংশন। এই যে পার্সেন্টেজ ডি, এদেরকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই নাম কয়টা মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। আচ্ছা, এই ক্লাসটার মধ্যেই আমি আবার আরেকটা আলোচনা করেই রাখি। এই যে এই টপিকসগুলো সামান্য কিছু কথা বলবো এখানে, একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে এটা নিয়ে আমি আর পরবর্তীতে আর আলোচনা করতে হবে না। তারপরে ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, প্রিন্টএফ এই শব্দটার কি এমন জাদু আছে, যে কি এমন মাহাত্ম্য আছে যে এই কথাটুকু লিখলেই লেখা মনিটরের পর্দায় দেখাবে। স্ক্যানএফ কথাটা লিখলেই কেন কিবোর্ড থেকে ডেটাটা মেমোরিতে গিয়ে সেভ হবে? কারণটা হচ্ছে এই প্রিন্টএফ হচ্ছে দা কাউ, গরু রচনা। গরু রচনা লেখার জন্য কি করো, উপরে দা কাউ শব্দটা বড় করে লেখো না? এখন দা কাউ শব্দ শুনলে কি তুমি বুঝতে পারবা যে গরুর চেহারা কেমন, গরু কোন কাজে লাগে, গরু কি করে, এটা সম্পর্কে তুমি জানতে পারবা, বুঝতে পারবা? বুঝতে পারবে না। দা কাউ শিরোনাম শুনে তুমি বুঝতে পারবা না। তাহলে বুঝবে কি করে? ওর নিচে ডিটেলস লেখা আছে, সেই ডিটেলস লেখাটা যখন তুমি পড়বে তখন বুঝতে পারবো, আচ্ছা এই হচ্ছে দা কাউ। ঠিক আছে? অর্থাৎ এইখানে প্রিন্টএফ হচ্ছে সেই দা কাউ এর মতো, এটাকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই প্রিন্টএফের কোনো কাজ নেই। প্রিন্টএফের জন্য এই শব্দটার জন্যে একটা মেশিন ভাষায় 0 আর 1 দ্বারা লিখিত একটা মেশিন ভাষায় আলাদা করে একটা নির্দেশনা লেখা আছে, যে কিভাবে মনিটরের পর্দায় লেখা দেখাতে হয় তার জন্য একটা নির্দেশনা লেখা আছে, বিশাল বড় একটা নির্দেশনা। সেই নির্দেশনাটা মূলত এই যেটাকে বলছি হেডার ফাইল, একটা ফাইল, এই ফাইলটার মধ্যে এর জন্য আলাদা একটা প্রোগ্রাম লিখে রাখা আছে, লিখে ওইখানে সেভ করে রাখা আছে। আর ওই প্রোগ্রামটার শিরোনাম দেওয়া আছে প্রিন্ট এফ। ঠিক সেম একইভাবে স্ক্যান এফের জন্য আলাদা একটা নির্দেশনা লেখা আছে এই ফাইলটার মধ্যে। এই stdio.h হেডার ফাইল কিন্তু বেশ কিছু আছে, আমি তোমাদের পর্যায়ক্রম দেখাবো। stdio.h আছে, conio.h আছে, math.h আছে, এরকম বেশ কিছু হেডার ফাইল আছে। এক এক ফাইলে এক একটা লাইব্রেরি ফাংশনের জন্য নির্দেশনা সেভ করা থাকে। যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, রিটার্ন জিরো, এই তিনটা লাইব্রেরি ফাংশনের নির্দেশনা এই হেডার ফাইলটার মধ্যে সংরক্ষণ করা আছে বিধায় আমরা এই প্রোগ্রাম লেখার শুরুতেই এই যে ইনক্লুড করে নিলাম, যে হ্যাশ ইনক্লুড করা মানে হচ্ছে এই প্রোগ্রামটার মধ্যে এই ফাইলটা ইনক্লুড হবে। কেন ইনক্লুড করতে হবে? কারণ এদের নির্দেশনাটা এর মধ্যে আছে। কম্পিউটার যখন প্রিন্টএফ শব্দটা পড়ে তখন কিন্তু অ্যাকচুয়ালি কিছুই সে বুঝতে পারে না, যে এখন কি করবো, এই কথাটা কিছুই অর্থ বুঝতে পারে না। তখন কম্পিউটার কি করে, এর যে নির্দেশনা আছে কি নাই সেটা খোঁজার জন্য এই হেডার ফাইলটার মধ্যে চলে যায়।
এই হেডার ফাইলটার মধ্যে গিয়ে তখন ও আচ্ছা দেখতে পারে যে এখানে তো প্রিন্টএফ নামে তো একটা নির্দেশনা দেওয়া আছে। তখন কম্পিউটার ওই নির্দেশনাটা পড়ার পরে সেই নির্দেশনায় যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে কাজ করে। এখন প্রিন্টএফের নির্দেশনা দেওয়া আছে এর মধ্যে যে এই ডাবল কোটেশন মধ্যে যা লেখা আছে তুমি মনিটরের পর্দায় দেখাও, ওইটা ওইখানে ওইভাবে নির্দেশনা দেওয়া আছে। তখন কম্পিউটার এখান থেকে সেই নির্দেশনা পড়েই এসে তখন এইটা দেখায়। এই হচ্ছে প্রিন্টএফ, এই হচ্ছে সেই হেডার ফাইল ইনক্লুড করার কারণ। আর এই জন্য এটাকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই জন্য প্রিন্টএফ আর স্ক্যানএফকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন, মানে এই লাইব্রেরিটার মধ্যে ওর ফাংশনটা সেভ করা আছে, আর এই কারণে এটা ইনক্লুড করতে হবে। তুমি যদি এটা ইনক্লুড না করো এই প্রিন্টএফ স্ক্যানএফ রিটার্ন জিরো কোনোটাই কাজ করবে না, কম্পিউটার বুঝতেই পারবে না। বোঝা গেল লাইব্রেরি ফাংশন কেন, এটাকে লাইব্রেরি ফাংশন বলছি, আর কেনই বা এটা ইনক্লুড করতে হবে। আর ডেটা টাইপটা নিয়ে একটু কথাটা শেষ করেই ফেলি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কম্পিউটার দ্বারা কোনো গাণিতিক কাজ করাতে হলে বা কোনো ডেটা দিয়ে কোনো ডেটা নিয়ে কাজ করাতে চাইলে সেই ক্ষেত্রে কম্পিউটার কোন ধরনের ডেটা নিয়ে কাজ করবে সেই কথাটা আগেই কম্পিউটারকে বলে দিতে হয়। কারণ এক এক রকম ডেটার জন্য এক এক রকম জায়গার প্রয়োজন মেমোরিতে। যেমন ইন্টিজারের জন্য সামান্য একটু জায়গা দরকার, তারপরে ফ্লটের জন্য একটু বেশি জায়গা লাগে। ফ্লট আবার কি, সংখ্যা দুই রকম হয়, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কেমন, যেমন 2.5 এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, আর শুধু 2 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যে প্রোগ্রামটা ডিজাইন করছি এখানে, এই প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ তুমি যদি 2+2 বা 2+5 দাও তাহলে সে যোগ করতে পারবে, কিন্তু তুমি যদি এরকম একটা সংখ্যা দাও 2.5+3 তাহলে যোগফলটা আসার কথা 5.5, কম্পিউটার সেটা কিন্তু করবে না। কারণ কম্পিউটারকে বলছি যে তুমি শুধু পূর্ণ সংখ্যা যোগ করো। কিভাবে বললাম, এই যে ইন্টিজার কথাটা বলার কারণে, এই ইন্টিজার বলার কারণে কম্পিউটার কি করবে, মেমোরিতে অল্প জায়গা রাখে। কতটুকু জায়গা রাখে, কেন রাখে, এটা আমি পরে আবার আলোচনা করব, কথার মধ্যে বলবো। ডেটা টাইপ না আলাদা ক্লাস হবে, ওই সময় সেটা বলবো। ইন্টিজার বললে অল্প একটু জায়গা রাখে। আর ফ্লট শব্দের অর্থ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ কম্পিউটার তখন ভগ্নাংশ সংখ্যার জন্য কাজ করতে পারবে। তখন ফ্লট ডেটা টাইপ যদি এখানে ঘোষণা করি তখন কম্পিউটার মেমোরিতে একটু বেশি করে জায়গা রাখে। কারণ ফ্লট ভগ্নাংশ সংখ্যা রাখার জন্য একটু বড় জায়গা লাগে, এই জন্যে সে ফ্লট ডেটা টাইপ বললে কম্পিউটার মেমোরিতে একটু বেশি জায়গা রাখবে। যাই হোক, ডেটা টাইপ নিয়ে যদি আমি আলাদা ক্লাস নেব তখন হয়তো বিস্তারিত বলবো, এখন তোমাদের হয়তো বেশি বললে প্যাচ লেগে যাবে। মূলত এটুকু আলোচনা ছিল, আমি এটা নিয়ে পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।